হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি, ডক্টর সুদীপ্ত রায় আমার প্রায় বাবার বয়সী। আমার বাবার বয়স 82, ডক্টর সুদীপ্ত রায় বোধহয় 80 হয় পেরিয়ে গেছে, বা লেটার মার্কস পেয়ে গেছেন বা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। আর আমার তার সাথে সম্পর্কটা তো অনেক দিনের। 2001 সালের বিধানসভা নির্বাচনে তিনি আমার বিধানসভায় যখন বিধায়ক প্রার্থী ছিলেন, তখন সেই সিপিএম অধ্যুষিত এলাকায় কলকাতা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ শেটলেনের কেএমসিপি স্কুলের বুথে আমি এবং আমার সাথে আরও 10 জন ডাক্তার তার পোলিং এজেন্ট হয়ে বসেছিলাম। বেধড়ক সিপিএমের হাতে মার খেয়েছিলাম। আমার স্ত্রী তখন 7 মাসের গর্ভবতী ছিলেন, তিনি মার খেয়েছিলেন। আমার বাবাকে ধাক্কাধাক্কি করা হয়েছিল। তাই কোথাও একটা সেই সময়ের একটা অনুভূতি তো কাজ করে। তিনি বর্তমানে যে ধরনের কাজ করে চলেছেন, আমার মনে হয় কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে, কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন। তার একটু শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করছি। তাই আমি ডক্টর সুদীপ্ত রায়কে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই, যেখানে লেখা আছে, ঈশ্বরের কাছে আমি আপনার মাননীয় ডক্টর সুদীপ্ত রায়, ভীষণ জনপ্রিয় এবং লড়াকু বিধায়ক, অত্যন্ত দক্ষ সভাপতি মেডিকেল কাউন্সিল, চেয়ারম্যান হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। খুব ভালো থাকবেন, আমার প্রণাম জানবেন। আমি তাকে আমার প্রণাম জানাতে চাই এই গোলাপ ফুল পাঠানোর মধ্যে দিয়ে। এটা কি মুন্না ভাই এমবিবিএস এর মতো গেট ওয়েল সুন মেসেজ? সেটা যে যেভাবে ইন্টারপ্রিট করবে সেটা তার ব্যাপার। আমি চাই যে তিনি আরও দীর্ঘজীবী হন। তার শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি। তার কারণ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেই এই ধরনের নীতি বহির্ভূত, প্রথা বহির্ভূত, অসাংবিধানিক, অনৈতিক কাজগুলো হয়তো তিনি করা থেকে বিরত হবেন। তাই আমি তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। কাউন্সিল মনে করে না যে আপনি আদালত থেকে সম্পূর্ণভাবে স্বস্তি পেয়েছেন। কাউন্সিল বলছে রায়ের প্রতিলিপি দেখলেই বোঝা যাবে যে আপাতভাবে শান্তনু সেনকে একটা লিখিত বক্তব্য জানানোর কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে কাউন্সিলের পদক্ষেপ সবটাই ভুল। দেখুন, কাউন্সিলের হয়ে দাঁড়িয়েছিলেন কিশোর দত্ত। তিনি কে আপনারা সবাই জানেন। এবং আমি বলবো, আসলে অস্থির মস্তিষ্কের মানুষেরা ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার কারণে প্রতিহিংসা পরায়ণতা করতে গিয়ে অনৈতিক কাজের সীমা লঙ্ঘন করে যখন এই ধরনের অনৈতিক সিদ্ধান্ত নেয়, তখন আদালতের কাছে যোগ্য জবাব পাওয়ার পরেও তারা সেটা হয়তো মেনে নিতে পারে না। আমি তো একটা অনুরোধ করব সবিনয়ে মাননীয় সভাপতি মহোদয় বা রেজিস্ট্রার মহোদয়কে, আপনারা খুলে প্রেস কনফারেন্স করে বলুন না যে আপনারা আদালতের এই রায় মানছেন না। আপনাকে কলকাতা আইএমএ ব্রাঞ্চ থেকেও সাসপেন্ড করা হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের ওই যে বললাম, পিতৃদেব এবং তার সুযোগ্য কন্যা অন্যায় করতে করতে অন্যায়ের সীমারেখাটা কখন পেরিয়ে গেছে তারা নিজেরাই জানেন। কিছুদিন আগে একটা স্টেট কাউন্সিলের মিটিংকে কেন্দ্র করে একটা ব্রাঞ্চের সেক্রেটারি মাননীয় সুদীপ্ত রায় মহোদয়ের সুযোগ্য কন্যা আমাকে শোকজ করেছে। আপনাদের জানিয়ে রাখি, আইএমএ একটা 3 টায়ার সিস্টেম, যেখানে হেডকোয়ার্টার, স্টেট এবং লোকাল ব্রাঞ্চ। সারা ভারতবর্ষে প্রায় 1800 লোকাল ব্রাঞ্চ আছে। তার মধ্যে একটা লোকাল ব্রাঞ্চ হচ্ছে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ। আমি সেই ব্রাঞ্চের ডেফিনেটলি প্রাইমারি মেম্বার, কিন্তু আমি আইএমএর সর্বভারতীয় এবং সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি থেকেছি। বর্তমানে আমি এখানকার রাজ্য সম্পাদক। এই 1800 লোকাল ব্রাঞ্চের কোনো মেম্বারেরই সদস্যপদ খারিজ করার অধিকার সেই ব্রাঞ্চের নেই। সদস্যপদ খারিজ করতে পারে একমাত্র সেন্ট্রাল হেডকোয়ার্টার, যেটা সেখানে। এবং আমি আপনাকে আবার বলছি, এই যে পুরোটা পূর্ব পরিকল্পিত, তার প্রমাণ আইএমএটা যেন তেন প্রকারণে দখল করতে হবে, বৈধ ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, কোর্টের কাছে হেরে যাওয়া হলো। তারপর উপায় কি? বাবা বললেন আমি অনৈতিকভাবে যেভাবে পারবো আমার নামটা বাদ দিয়ে দেবো। আমার নামটা বাদ দিয়ে দেওয়া হলো। 4 তারিখ আপলোড হলো, অফিসিয়াল ডিক্লারেশন হলো 4 তারিখ। 5 তারিখেই তার সুযোগ্য কন্যা ক্যালকাটা ব্রাঞ্চে মিটিং করলেন, নিয়ে বললেন যেহেতু রেজিস্ট্রার থেকে বাদ দেওয়া হয়েছে আমরাও তাকে বাদ দিচ্ছি। জানিয়ে দিই, আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চের সংবিধান বলছে যদি আপনাকে এমার্জেন্সি মিটিংও করতে হয় তাহলে ন্যূনতম 2 দিনের নোটিশ লাগে। তাহলে 4 তারিখ বিকেলবেলা যদি এই নোটিশটা অফিসিয়ালি আপলোডেড হয়, তাহলে তার মিনিমাম 2 দিন হচ্ছে 6 তারিখ। 6 তারিখ হচ্ছে রবিবার। কিন্তু সেটাও মানা হলো না। অনৈতিকভাবে গায়ের জোরে তার পরের দিন 24 ঘন্টা পেরোনোর আগে মিটিং করে উদ্দেশ্য একটাই, ডক্টর শান্তনু সেনকে যেন তেন প্রকারণে সরাতে হবে। ये डर हमको अच्छा लग रहा है। আমার একজনকে সরানোর জন্য এরা যেভাবে জোটবদ্ধ হয়ে কাজ করছে,
কিন্তু আলটিমেটলি পেরে উঠছে না। যত পেরে উঠছে না তত এরম অন্যায় এবং অনৈতিক কাজ করছে। তবে ক্যালকাটা ব্রাঞ্চের সম্পাদিকার উদ্দেশ্যে বলবো, মাত্র কিছুদিন আইএমএ করছেন, নিয়মকানুন তো জানেন না। আমি আশা করেছিলাম তার বাবা একটা সর্বভারতীয় সভাপতি, মেয়ে না জানলেও বাবা হয়তো শিখিয়ে দেবেন, কিন্তু আমি দেখে খুব অবাক হলাম, বাবাও শিখিয়ে দেননি বা শেখাতে পারেননি। আমি আশা করব সময়ের সাথে সাথে তিনি নিয়মকানুনগুলো শিখে যাবেন। বলছি, হঠাৎ এই প্রতিহিংসা পরায়ণ কেন আপনার প্রতি সুদীপ্ত রায়? সেটা তো তিনিই বলতে পারবেন। যদি কারোর, দেখুন, হিংসার তো ওষুধ হয় না। তিনি যদি ভেবে থাকেন তিনি একাই আইএমএর সর্বভারতীয় সভাপতি থাকবেন, আমি কেন আইএমএর সর্বভারতীয় সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছি, সেটা যদি কারোর হিংসার কারণ হয়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদ ধন্য হয়ে আমি কেন রাজ্যসভার সাংসদ হয়েছি, সেটা যদি কারণ হিংসার কারণ হয়, আমি কেন দলের মুখপাত্র হয়ে দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, সেটা যদি কারণ হিংসার কারণ হয়, বা আমি যদি কারোর কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে ফেলে থাকি বা ধরে ফেলে থাকি, সেটা যদি কারোর হিংসার কারণ হয়, তবে আমি একটা কথা বলবো, আজকের এই রায়ের পরে আমি যদি অন্তত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট হতাম, তাহলে আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে মুখ লুকিয়ে আমি বাড়িতে চলে যেতাম। অবশ্য এটাও ঠিক, আমার যদি সেরকম একটা নার্সিংহোম থাকতো, তাহলে আমি অবশ্য সেই নার্সিংহোমের মতো সেখানে পেশেন্টকে ভর্তি রেখে স্বাস্থ্যসাথী দিয়ে ভর্তি করে তারপর জোর করে চাপ দিয়ে সেখানে আর্থিক নিষ্পেষণ অন্তত আমি করতাম না। বা আমার যদি সেই নার্সিংহোম থাকতো, অন্তত এটুকু বলতে পারি, আমার নার্সিংহোমে ওই 16-18 ঘন্টা ইডি সিবিআই রেড হতো না। বা আমার কোনো নার্সিংহোম থাকলে আমি এটুকু বলতে পারি, কোনো সরকারি হাসপাতালের কোনো একটা পদে থাকার ফলে সরকারি হাসপাতালের ম্যান পাওয়ারকে বা সরকারি হাসপাতালের জিনিসপত্রকে নিয়ে আমি আমার নার্সিংহোমে ব্যবহার করতাম না, এটুকু অন্তত বলতে পারি।